সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি জাহিদ আছি আপনাদের সাথে এমএসসি অর্থাৎ ম্যাগনেট স্কুল অ্যান্ড কলেজে আপনাকে স্বাগতম। বিশ্ববিদ্যালয় ভর্তি 2021-22 শিক্ষাবর্ষের যাবতীয় তথ্যগুলো নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ পরীক্ষার আগে বা এখন করণীয়গুলো কী কী এবং পরীক্ষার হলে করণীয়গুলো কী কী এবং কী টিপস এবং ট্রিক্স অবলম্বন করলে কোন রুলগুলো মেনে চললে আসলে বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবশ্যই একটি সিট পাওয়া যাবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ আজকের সম্পূর্ণ যে লেকচারটি হবে আপনার কিছু টিপস ট্রিপস এবং আপনার কিছু রুলসের ভিত্তিতে, অর্থাৎ যেগুলো আপনি যদি ফলো করলে অবশ্যই আপনি একটা ভার্সিটিতে চান্স পেয়ে যাবেন। আর আজকের এই ভিডিওটি হচ্ছে যারা মেডিকেল বা ডেন্টাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাচ্ছেন, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অর্থাৎ বুয়েট সুয়েট ডুয়েট যেখানেই পরীক্ষা দিতে চাচ্ছেন, বা সাধারণ বিশ্ববিদ্যালয় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ গুচ্ছের অন্তর্ভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাচ্ছেন সকলের জন্য আজকের এই ভিডিও লেকচারটি। এবং আজকের এই ভিডিও লেকচারটি তুলনামূলকভাবে একটু বড় হবে, তবে আপনি যদি ভার্সিটিতে একটি সিট অবশ্যই আপনার করে নিতে চান তাহলে অবশ্যই আপনার এই সম্পূর্ণ ভিডিওটি দেখা বাধ্যতামূলক। কেননা আজকের এই ভিডিও থেকে আপনি এমন কিছু ইনফরমেশন জানতে পারবেন যে ইনফরমেশনগুলো আপনি এর আগে আপনার কোনো সিনিয়র থেকে জানতে পারেননি কিংবা কোনো ইউটিউব চ্যানেলেও বলা হয়নি। আর এই ইনফরমেশনগুলো যদি আপনি জানেন এবং মানেন, অবশ্যই আমি চ্যালেঞ্জ করতে পারি যে আপনি অবশ্যই ভার্সিটিতে অর্থাৎ ভালো একটা ভার্সিটিতে আপনি একটা ভালো সাবজেক্টে সিট পাবেন ইনশাল্লাহ। তো যদি আপনার মনোবল এবং দৃঢ় বিশ্বাস থাকে যে আমি একটা সিট পাবো বা সিট পেতে চাই এরকম, তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকবে। তো চলুন আমরা কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথমে আমি বলে রাখি, এখানে কিন্তু আমি 10 থেকে 11টা টপিকস নিয়ে আলোচনা করব, যেগুলো যদি আপনি শোনেন এবং জানেন এবং মানেন তাহলে অবশ্যই একটি সিট আপনার হয়ে যাবে। তো এক নাম্বার যে কথাটি বলবো সেটা হচ্ছে মেইন বই শেষ করা, অর্থাৎ আপনার যে ইউনিভার্সিটিতে আপনি পরীক্ষা দিতে চাচ্ছেন না কেন সেই ইউনিভার্সিটি রিলেটেড যে বইগুলো আছে সেগুলো তো পড়তেই হবে, সেখানে আমরা পড়ে যাচ্ছি। তবে সর্বপ্রথমে আপনি এইচএসসিতে যে বইগুলো পড়েছেন সেই মেইন বইগুলো, অর্থাৎ আপনি যেই এতে পরীক্ষা দিবেন, যেই ভার্সিটিতে যেই গ্রুপে পরীক্ষা দিবেন ওই গ্রুপের রিলেটেড যে বইগুলো রয়েছে সেই মেইন বইগুলো ফার্স্টের দিকে আপনি মেইন বইগুলো অবশ্যই শেষ করে নেবেন। তারপর আপনার যেটা করণীয় হবে সেটা হচ্ছে এক সেট প্রশ্ন ব্যাংক নেবেন, অর্থাৎ আপনি যেই ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন, অর্থাৎ আপনি যদি মেডিকেল বা ডেন্টালে পরীক্ষা দিতে চান তাহলে সেখানকার এক সেট প্রশ্ন ব্যাংক কিনে নেবেন, বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাইলে সেখানের একটি এক সেট প্রশ্ন ব্যাংক কিনে নেবেন। এবং সাধারণ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাইলে যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাচ্ছেন সেই বিশ্ববিদ্যালয়ের রিলেটেড প্রশ্ন ব্যাংক কিনে নেবেন। তো প্রথমে এক সেট প্রশ্ন ব্যাংক কিন্তু আপনারা কিনবেন। তো খুব ভালোভাবে কথাগুলো খেয়াল করবেন, এক সেট প্রশ্ন ব্যাংক কিনবেন, বেশি একদম 2 সেট বা 3 সেট প্রথমে কেনার কোনো প্রয়োজন নেই। আপনি মাত্র এক সেট, অর্থাৎ যে কোনো আপনার যেই সেটটা, অর্থাৎ যেমন মনে করেন জয়কলি হোক, পানকৌড়ি হোক, হালদা হোক, বা আপনার কাছে যে বুলেট হোক বা উদ্ভাসন মেশের যে কোনো এক সেট আপনি বই, যে কোনো এক সেট বই আপনি কিনে নেবেন। আপনার ওই যেখানে পরীক্ষা দিতে চাচ্ছেন, অর্থাৎ যেই ভার্সিটিতে পরীক্ষা দিতে চাচ্ছেন ওই ভার্সিটি রিলেটেড এক সেট বই নেবেন এবং ওই বইটা A to Z সম্পূর্ণ ভালোভাবে এক সেট বই আপনি শেষ করবেন। এখন কথা হচ্ছে কি, ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার আগে মাত্র কি এক সেট বই পড়লে কি চান্স হয়ে যাবে? দেখেন, আমি রিকোয়েস্ট করব এই ভুলটা কখনো করবেন না, মাত্র এক সেট বই পড়ে কখনো যাবেন না। তবে হ্যাঁ, আমি বলছি এক সেট বই ভালো করে শেষ করুন, প্রথম থেকে শেষ পর্যন্ত ফার্স্টে এক সেট বই ভালো করে শেষ করুন, অন্য কোনো বই কিনবেন না প্রথম থেকে। এক সেট বই যখন আপনার ভালো করে পড়া শেষ হয়ে যাবে তারপর আপনি দ্বিতীয় সেট বই কিনুন। দ্বিতীয় সেট বইটা যখন আপনি শেষ করবেন তখন দেখবেন প্রথম সেটে আপনি 100% পড়া যখন শেষ করবেন তখন দ্বিতীয় সেট বইয়ের মধ্যে যখন আপনি যাবেন বা দ্বিতীয় সিরিজের যে বই আপনি যাবেন সেখানে দেখবেন আপনার মোটামুটি 70% আপনার পড়া শেষ হয়ে গেছে, হয়তো 30% আপনার নতুন কিছু থাকবে। তো 30% শেষ করতে আপনার খুব বেশি সময় লাগবে না, তো ওইখানে 30% পড়া আপনি শেষ করবেন। দেন আপনার তৃতীয় সেট অর্থাৎ বা 3 নাম্বার সিরিজের বইগুলো নেবেন, অর্থাৎ আপনি মোটামুটি আমি বলতে চাচ্ছি যে কমপক্ষে 2টা বা 3টা সিরিজের বই, কমপক্ষে, আপনি বেশি পারলে তো এটা প্লাস পয়েন্ট, কমপক্ষে আপনি 2টা বা 3টা সিরিজের বই অবশ্যই শেষ করবেন। কেননা এটা খুব বেশি কঠিন না, একটা সিরিজের বই যদি আপনি শেষ করতে পারেন তাহলে কিন্তু পরবর্তী যে সিরিজের বইগুলো আছে সেখানে কিন্তু পড়া খুব বেশি নতুন থাকে না। অর্থাৎ আপনার প্রথম বইটা যদি আপনি 100% শেষ করতে পারেন, দ্বিতীয় সিরিজের বই আপনি 70% পড়া শেষ করা দেখবেন যে অটোমেটিক শেষ হয়ে গেছে, 30% নতুন পাবেন। দেন তৃতীয় সিরিজে যখন যাবেন তখন সেখানে দেখবেন যে আপনার মোটামুটি
মোটামুটি 90% পড়া কভার হয়ে গেছে, হয়তো 10% পড়া আপনার নতুন রয়েছে, তো সেটাও আপনি শেষ করবেন। তো এরকম যদি আপনি কমপক্ষে 2টা বা 3টা সিরিজের বই আপনি শেষ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার মধ্যে মানে অন্য লেভেলের একটা কনফিডেন্স চলে আসবে। তাই আমি বলবো যে আপনি প্রথমে এক সেট বই কিনুন, দ্বিতীয় আর কোনো বই কেনার কোনো প্রয়োজন নেই। প্রথমে এক সেট বই কিনুন এবং এক সেট বই শেষ করে দ্বিতীয় সেট বই কিনবেন, দ্বিতীয় সেট বই শেষ করে তৃতীয় সেট বই কিনবেন। এখন কথা হচ্ছে আপনাকে 3 সেট বই একসাথে কিনতে বলছি না কেন, কারণ আপনি 3 সেট বই যদি একসাথে কিনেন বা 3 সিরিজের বই একসাথে যদি কিনেন, তাহলে সমস্যা হচ্ছে কি আপনি এই বই থেকে একটু পড়বেন, ওই বই থেকে একটু পড়বেন, অর্থাৎ আপনি জানতে চাইবেন যে কোন বই কিভাবে লেখা আছে ইত্যাদি ইত্যাদি। এভাবে করে দেখা যাবে কি আপনার এটাও হলো না ওইটাও হলো না, কোনোটাই পড়া হচ্ছে না। তো এই জন্য আমি বলবো যে 3 সেট বই প্রথমে কেনার কোনো প্রয়োজন নেই, এক সেট বই কিনেন এবং এক সেট বই পড়া শেষ হলে দ্বিতীয় সেট বই কিনেন এবং দ্বিতীয় সেট বই শেষ করার পরেই কেবল তৃতীয় সেট বই কিনেন। এভাবে কমপক্ষে 2টা বা 3টা সিরিজের বই আপনি শেষ করেন। দেখেন এই কথাটা শুধুমাত্র আমি বলছি, অন্য কেউ বলবে না। অনেক সিনিয়ররা বা অনেকেই আপনাদেরকে উপদেশ দেবে যে কোনো একটা সিরিজের বই যদি ভালো করে শেষ করা যায় তাহলে ভার্সিটিতে চান্স পাওয়া যায়। দেখেন যারা চান্স পায় তারা এক্সেপশনাল, তাদের কথা আসলে এটা আমি একদমই বিশ্বাসী না এই কথায়। কমপক্ষে আপনার 2টা বা 3টা সিরিজের বই যদি শেষ করা যায় তাহলে একটা কনফিডেন্স পাবেন। আপনার যদি আপনাকে এক্সাম্পল দিই যে সুশান্ত পাল, যিনি বিসিএস ক্যাডার হয়েছেন, মানে একদম প্রথম হয়েছেন, তিনি একটা লেকচারের মধ্যে কিন্তু বলেছিলেন যে আমি 60টা সিরিজের বই শেষ করেছি, অর্থাৎ প্রথমে একটা গাইড পড়েছি, তারপরে এরকমভাবে 60টা সিরিজের গাইড পড়ে তারপরে পরীক্ষা দিয়েছি এবং আমি প্রথম হয়েছি। তো এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখেন আসলে 60টা সিরিজের বই শেষ করা খুব বেশি ব্যাপার না, যদি আপনি একটা সিরিজের বই ভালোভাবে শেষ করতে পারেন। প্রথম সিরিজের বইটা শেষ করতে পারাটা একটু কঠিন না, অনেকটাই কঠিন, তবে প্রথমটা যদি আপনি শেষ করতে পারেন পরবর্তীগুলো খুব একটা কঠিন হবে না। তাই আমি বলছি যে কমপক্ষে 2টা বা 3টা সিরিজের বই অবশ্যই শেষ করবেন। তাহলে আসেন আমরা 3 নম্বর যে পয়েন্টটা সেটা নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে কম সময়ে বেশি লেখার প্র্যাকটিস। আসলে ভার্সিটিতে আপনাকে খুব কম সময় দেওয়া হবে, অর্থাৎ আপনি রিটেন বলেন বা এমসিকিউ বলেন, এমসিকিউ মানে সময়ের চাইতে এমসিকিউর পরিমাণ থাকবে বেশি, বা রিটেন যে এক্সামটা হবে সেখানে আপনার সময়ের পরিমাণটা খুবই কম হবে। তো এই জন্য আপনার লেখার স্পিডটা অনেক বেশি থাকতে হবে। তাই কম সময়ে বেশি লেখার প্র্যাকটিসটা করতে হবে। তার জন্য কি করতে হবে, আপনি বাসায় যা পড়ছেন তা কিন্তু নোট করবেন, তা লিখবেন। তো পড়ার পাশাপাশি যদি আপনি লেখেন তাহলে আপনার লেখার স্পিডটা থাকবে। তো কমপক্ষে প্রতিদিন আপনি যদি ভার্সিটিতে এক্সাম দিতে চান কমপক্ষে 2-3 পৃষ্ঠা লেখার ট্রাই করেন, অর্থাৎ বাংলা 2-3 পৃষ্ঠা বা ইংলিশ 2-3 পৃষ্ঠা এরকম লেখার একটা চেষ্টা যেন থাকে, তাহলে আপনার লেখার স্পিডটা থাকবে। তো লেখার স্পিডটা থাকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ কম সময়ের মধ্যে বেশি লিখতে না পারলে আপনি অন্যদের চাইতে আগায় থাকতে পারবেন না। তো 4 নম্বর যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টাইম ধরে লেখার অভ্যাস করা। অর্থাৎ আপনি একটা ওয়াচ টাইম নেবেন অথবা আপনার যে ঘড়ি আছে সেটা নেবেন, নিয়ে আপনি মানে করবেন যে কোশ্চেন ব্যাংকগুলো আছে ওই কোশ্চেন ব্যাংকগুলো সলভ করবেন। অর্থাৎ কোশ্চেন ব্যাংকগুলো দেখবেন যদি 1 ঘন্টার মধ্যে এগুলো শেষ করতে হয়, তো আপনি ঘড়ি ধরবেন, ঘড়ি ধরে তারপর পরীক্ষা দিবেন, পরীক্ষা দিয়ে দেখবেন যে আপনার 1 ঘন্টার মধ্যে শেষ করা যাচ্ছে কিনা। তো আপনি চাইবেন 1 ঘন্টা যদি সময় দেওয়া হয় আপনি 40 মিনিটের মধ্যে কীভাবে শেষ করতে পারেন, এরকম একটা টেন্ডেন্সি আপনার মধ্যে থাকতে হবে। আপনি কম সময়ের মধ্যে বেশি লিখতে চেষ্টা করা, টাইম ধরে লেখার চেষ্টা করা, এই বিষয়গুলো কিন্তু বাসায় প্র্যাকটিস করতে হবে। 5 নাম্বার পয়েন্টে আসেন, সেটা হচ্ছে আপনি মেডিকেল বা ডেন্টাল বা ইঞ্জিনিয়ারিং বা সাধারণ বিশ্ববিদ্যালয়ে যেখানেই প্রিপারেশান নেন না কেন, আপনি প্রথমে যে কোনো একটা ক্যাটাগরি প্রিপারেশান নেন। দেখেন এই কথাগুলো আপনি অন্য কোথাও পাবেন না, আমি চ্যালেঞ্জ করতে পারি। এত সুন্দর এবং গুরুত্বপূর্ণ যে টপিকগুলো নিয়ে আমি আলোচনা করছি এগুলো আসলে আপনার জীবনে বা মানে বড় একটা প্রভাব ফেলবে, এটা ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ করতে পারি। তো দেখেন আপনাকে প্রথমে কি করতে হবে, হয়তো আপনি মেডিকেল বা ডেন্টালের জন্য প্রিপারেশান নেবেন, না হয় আপনি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশান নেবেন, না হয় সাধারণ বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশান নেবেন। কিন্তু আপনি যদি মানে সবগুলোর জন্য একসাথে প্রিপারেশান নিতে যান জগা খিচুড়ি হয়ে যাবে এবং আপনি এগুলো পাবেন না ওগুলো পাবেন না। তবে এখানে একটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে আপনারা যারা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদেরকে তো মোটামুটি মেডিকেল, ডেন্টাল এবং সাধারণ বিশ্ববিদ্যালয় দুইটারই প্রিপারেশান অলমোস্ট হয়ে যায়। আবার যারা মেডিকেল, ডেন্টালের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের মোটামুটি সাধারণ বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশান হয়ে যাচ্ছে। আর যারা সাধারণ বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের একটু এক্সট্রা পড়ালেখা করতে হয় মেডিকেল এবং ডেন্টালের জন্য। তো আমি বলবো প্রথমে আপনি যে কোনো একটা দিকে আপনি যান, আপনার টার্গেট যেদিকে, যদি আপনার ডাক্তার হওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি মেডিকেল বা ডেন্টালের প্রিপারেশান নেন, যদি আপনার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোর জন্য প্রিপারেশান নেন, অর্থাৎ বুয়েট, সুয়েট, কুয়েট, রুয়েট এগুলোর জন্য প্রিপারেশান নেন। আর যদি মনে করেন যে আপনি সাধারণ একটা বিষয় নিয়ে অনার্স করবেন আপনি, তাহলে সাধারণ বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশান নেন। তো এইভাবে যে কোনো একটা
একটা ক্যাটাগরিকে ধরে কিন্তু আপনি কি করতে হবে, প্রিপারেশন নিতে হবে। এমনটা যদি আপনি না করেন তাহলে কিন্তু জগাখিচুড়ি হয়ে যাবে। সবগুলোর জন্য প্রিপারেশন নিতে গেলে আপনি এটাও পাবেন না, ওটাও পাবেন না। তো এইভাবে যদি প্রিপারেশন নেন, দেন আমার কথা হচ্ছে যদি আপনি একটা প্রিপারেশন কমপ্লিট করতে পারেন, অর্থাৎ সাধারণ বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন, এটা যদি কমপ্লিট করতে পারেন তাহলে আরেকটা প্রিপারেশন নেন, ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নেন, কোনো সমস্যা নাই, মেডিকেলের জন্য প্রিপারেশনের কোনো সমস্যা, তবে একটা ফার্স্টে শেষ করেন। তো এটা ছিল 5 নাম্বার পয়েন্ট। তো ভিডিওটা আমি জানি খুবই বড় হয়ে যাচ্ছে, বড় হলেও আপনার এই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে। এটা আপনার জন্য, এই ভিডিওটা দেখা আপনার জন্য এক প্রকার ফরজ, বাধ্যতামূলক আপনাকে দেখতে হবে। তো 6 নাম্বার পয়েন্টটা সেটা হচ্ছে কমপক্ষে 3টি ভার্সিটির প্রশ্ন ব্যাংক শেষ করে এক্সাম হলে যাওয়া। তো আপনি যদি মেডিকেল বা ডেন্টাল পরীক্ষার জন্য প্রিপারেশন নেন তাহলে যে কোনো 3টা মেডিকেলের জন্য, অর্থাৎ আপনার পছন্দ মতো 3টা মেডিকেলের প্রশ্ন ব্যাংক কিনেন এবং ওইগুলা প্র্যাকটিস করে শেষ করেন A to Z। আবার যদি মনে করেন যে আপনি ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নেবেন তাহলে আপনার পছন্দের সেরা 3টা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়কে টার্গেট করেন এবং ওই বিশ্ববিদ্যালয়গুলোর যে প্রশ্ন ব্যাংক আছে সেগুলো শেষ করেন। দেখেন আমি 3টা বলছি, এখন আপনি যদি এর চেয়ে বেশি পারেন সেটা তো প্লাস পয়েন্ট, তবে 2টা বা একটা কখনোই করবেন না, কমপক্ষে 3টা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। তারপর সাধারণ বিশ্ববিদ্যালয়, তো সাধারণ বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি মনে করেন যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে পরীক্ষা দেবেন, তো এমন কমপক্ষে 3টা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক কিনবেন এবং এগুলো শেষ করবেন কমপক্ষে। আর যদি বেশি পড়তে পারেন তাহলে অবশ্যই প্লাস পয়েন্ট। এবার আসেন 7 নাম্বার পয়েন্ট। এখানে পরীক্ষার আগের রাতে কম পড়তে হবে এবং মাথা ঠান্ডা রাখতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি পরীক্ষা মানে যেদিন দিবেন তার একদিন আগে আপনাকে কি করতে হবে, রাতে পড়াটা একটু কমায় পড়তে হবে। কারণ আপনি যদি পরীক্ষার আগের রাতে আপনি টেনশন করেন, মাথা মানে গরম করে ফেলেন, তাহলে দেখবেন আপনার আগের যে পড়াগুলো পড়েছেন সেগুলো আপনি খেয়ে ফেলবেন। এর জন্য মাথা ঠান্ডা রাখতে হবে, পরীক্ষার আগের রাতে একটু কম পড়বেন এবং ভালো করে একটা ঘুম দিবেন। আর 8 নাম্বার পয়েন্টটা হচ্ছে পরীক্ষার দিন ভোরে ঘুম থেকে উঠতে হবে এবং নামাজ পড়বেন, কমপক্ষে 10 মিনিট কোরআন শরীফ পড়বেন। এখানে আমি মুসলিম যারা তাদের কথা বলছি, আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে আপনার ধর্ম অনুযায়ী করবেন, বৌদ্ধ বা খ্রিস্টান আপনার ধর্ম অনুযায়ী করবেন। তবে যদি মুসলিম হন তাহলে অবশ্যই ভোরবেলা উঠে আপনি নামাজ আদায় করবেন, তারপরে কমপক্ষে 10 মিনিট কোরআন শরীফ পড়বেন। এভাবে আপনার দিনটা শুরু করবেন, তাহলে মানে আপনার মধ্যে হয়তো রহমত থাকবে। তো আপনি পরীক্ষার হলে ঠান্ডা মাথায় যাবেন, পরীক্ষা দেবেন। 9 নম্বর পয়েন্ট হচ্ছে হলে প্রবেশে যদি মনে করেন যে প্রশ্ন কমন না পড়ে, হলে প্রবেশ করার পর যদি দেখেন যে প্রশ্ন কমন পড়ে নাই, এতে আপনি কিন্তু ঘাবড়াতে পারবেন না, ঘাবড়াবেন না। ঘাবড়ালে মনে করলেন যে এখানে আপনার সব শেষ। আপনি প্রশ্ন যদি কমন নাও পড়ে তাহলেও আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে এবং অল্প পরিমাণেও হলেও আপনার কি করতে হবে, এগুলো মানে অ্যানালাইসিস করতে হবে। যে প্রশ্নগুলো আসছে সেগুলাই আপনার প্রথম থেকে লেখা শুরু করতে হবে। এবং আরেকটা কথা হচ্ছে এখানে কিন্তু আপনি পরীক্ষার হলে কি মাথা ঠান্ডা রাখার জন্য হলো পানি নিয়ে যাবেন, পানি খাবেন। আর প্রশ্ন কমন না পড়লে এখানে মানে কি বলে আপনি মাথা গরম হয়ে যাওয়া, টেনশনে চলে যাওয়া, ডিপ্রেশনে চলে যাওয়া, এরকমটা না করে আপনি যেগুলো পারছেন সেগুলো আপনি আস্তে আস্তে দেন। দেখবেন মাথা ঠান্ডা রাখলে দেখবেন ইনশাল্লাহ আগের প্রশ্নগুলো যেগুলো আপনার কমন পড়ে না সেগুলো হয়তো মানে একটু একটু করে হয়তো মনে আসবে, দিতে পারবেন। তবে মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা কিন্তু গরম করা যাবে না এবং কনফিডেন্স হারালে হবে না, আপনার টেনশন বা ডিপ্রেশনে চলে গেলে কিন্তু হবে না। তো 10 নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে সম্পূর্ণ প্রশ্ন পড়ে যে টাইম নষ্ট করা। অনেকেই বলে যে প্রশ্নটা পাওয়ার পরে, এটা বেশিরভাগ আমি দেখেছি অনেক সিনিয়ররা এই উপদেশগুলো দেয়, অনেক টিচাররা উপদেশগুলো দেয় যে তুমি প্রশ্নটা হাতে পাওয়ার সাথে সাথে সম্পূর্ণ প্রশ্নটা পড়বে, পড়ার পরে তারপরে পরীক্ষা দেবে। দেখেন এখানে এটা ভার্সিটি এডমিশন, ঠিক আছে, ভার্সিটি অন্য এডমিশন বা অন্য যে পরীক্ষাগুলো আছে সেগুলো এক্সেপশনাল, সেগুলোর কথা ভিন্ন। কিন্তু আপনি যখন ইউনিভার্সিটি এডমিশন দিবেন সেখানে সম্পূর্ণ ভিন্ন বিষয়। এখানে আপনাকে সম্পূর্ণ প্রশ্নটা পড়ে তারপরে যে পরীক্ষা দেবেন সেই সময় আপনার কাছে নাই, খুবই কম সময়ের মধ্যে পরীক্ষা দিতে হয়। তাই আমি বলবো যে সম্পূর্ণ প্রশ্নটা পড়ার দরকার নাই। যদি আপনি MCQ দেন তাহলে আপনি প্রথম থেকে শুরু করবেন, যেগুলো পারতেছেন সেগুলো দাগায় ফেলবেন, যেগুলো পারতেছেন না সেগুলো খালি রাখবেন। এভাবেই যেগুলো পারতেছেন ফার্স্টে সেগুলো সবগুলো দাগায় ফেলবেন, তারপরে যেগুলো পারতেছেন না সেগুলো দেখেন, পরবর্তীতে যায় দেখেন যেগুলো পারতেছেন না সেগুলোর মধ্যেও কয়েকটা মনে পড়ছে কিনা, যেগুলো মনে পড়ছে ওইগুলো দেন। তবে ভুল দাগায়েন না, কারণ নেগেটিভ বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনার নেগেটিভ মার্কিং থাকে, এজন্য ভুল দাগাইলেই বিপদ। ভুল দাগাবেন না, যা পারেন তাই দাগাবেন। তো এইভাবেই দাগাবেন। এবার আসেন রিটেনের বিষয়টা। রিটেন যদি মনে করেন যে এখানে রিটেন প্রশ্নটা দেওয়ার সাথে সাথে আপনি প্রথম যে প্রশ্নটা পড়ছেন সেটা যদি দেখেন যে প্রথম প্রশ্নটা আপনার কমন পড়ে গেছে, তাহলে দ্বিতীয় প্রশ্নের মধ্যে আপনি না যায় প্রথম প্রশ্নটা আগে দিয়ে ফেলেন। আর যদি এখানে যে না কমন পড়ে নেই তাহলে দ্বিতীয় প্রশ্নটা পড়েন। এইভাবে স্টেপ বাই স্টেপ যদি
যদি আপনি করেন তাহলে দেখা যাবে কি আপনার সময় নষ্ট হবে না, অর্থাৎ আপনি খুব অল্প সময়ের মধ্যে লিখতে পারবেন বা শেষ করতে পারবেন। 11 নম্বর যে পয়েন্টটা সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই কনফিডেন্স রাখতে হবে এখন থেকেই। হ্যাঁ, আপনি পরীক্ষার হলে কি কনফিডেন্স রাখবেন এটা এইটুকু না, আপনাকে এখন থেকেই কনফিডেন্স রাখতে হবে, পরীক্ষার হলেও কনফিডেন্স রাখতে হবে যে ইনশাল্লাহ আমি ভালো একটা সাবজেক্ট পাবো, ভালো একটা এক্সাম দেবো, এরকম একটা কনফিডেন্স থাকতে হবে। আপনি যদি মনে মনে ভাবেন যে আমার সাথে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট রয়েছে, তাদের সাথে আমি কম্পিটিশান দিয়ে কি পারবো, তাদের সাথে কি আমার যায়, এরকম যদি ভাবেন তাহলে আপনি এখানেই শেষ। এখানেই আপনি ফেল হওয়ার আগেই ফেল হয়ে গেছেন, আপনি পরীক্ষা দেওয়ার আগেই কিন্তু আপনি ফেল হয়ে গেছেন। তাই এগুলো ভাবা যাবে না, আপনার মধ্যে কনফিডেন্স থাকতে হবে যে ইনশাল্লাহ আমি ভালোভাবে পরীক্ষা দিব এবং ভালো একটা সাবজেক্ট পাবো, এমন একটা কনফিডেন্স থাকবে। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, ওভার কনফিডেন্স রাখবেন না যে আমি অবশ্যই একটা ভালো একটা সাবজেক্ট পেয়ে যাবো। হ্যাঁ, আমি যেমনভাবেই পড়ি, ভালো করে পড়ি, খারাপ করে পাবি, আমি একটা সাবজেক্ট পাবো, আমি তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এমনটা যদি করেন তাহলে দেখবেন যে আপনি যত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হন না কেন আপনার সব শেষ। তাই কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না। তাই কনফিডেন্স রাখবেন নিজের মধ্যে যে আমি একটা ভালো সাবজেক্ট পাবো, ভালো একটা ভালো একটা পরীক্ষা দিব, এমন কনফিডেন্স রাখবেন। তো আশা করি আপনাদেরকে যে 11টা পয়েন্ট বলেছি, এই 11টা পয়েন্ট আপনাদের জন্য একটা ম্যাগনেট পার্ট হয়ে দাঁড়াবে। এগুলো যদি আপনারা মানেন, আমি বলবো যে আপনার এই যে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি বা যে পয়েন্টগুলো তার করেছি, এগুলো যদি আপনার এই মনে না থাকে, আপনি একটা কাগজ নেন, কাগজ কলম নিয়ে এখানে কিন্তু এই 11টা পয়েন্ট নোট করে ফেলেন এবং নোট করে এগুলো আপনি কি করেন মানার চেষ্টা করেন। প্রয়োজনে এই ভিডিওটা 2-1 বার দেখেন। আর ভিডিওটা আপনাকে একটা রিকোয়েস্ট করবো, এত কষ্ট করে আমি আপনার জন্য এই ভিডিওটা তৈরি করেছি, এত ভালো একটা গাইডলাইন, আমি জানি আমি চ্যালেঞ্জ করতে পারি এমন একটা গাইডলাইন আপনি কোনো সিনিয়র কাছে পাবেন না বা কোনো টিচার আপনাকে বলবে না বা কোনোভাবে কোনো ইউটিউব চ্যানেলও পাবেন না। এত সুন্দর একটা গাইডলাইন দিয়েছি, তার জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। আর অবশ্যই আপনার বন্ধুদেরকে কিন্তু ভিডিওটা শেয়ার করতে বলবেন না, কেননা আপনার বন্ধুদেরকে এই ভিডিওটা দেওয়ার মাধ্যমে তাদের উপকার হবে, এর জন্য হয়তো আপনি কোনো একটা কিছু কোনো একটা ভালো আপনার হবে। তাই জন্য আপনার বন্ধুদেরকেও শেয়ার করে কিন্তু এই ভিডিওটা দিবেন। তো আপনারা কোনো কিছু জানতে চাইলে, কোনো বিষয়ে যদি না বুঝেন, আমাকে অবশ্যই প্রশ্ন করবেন কমেন্ট বক্সে। আমি অবশ্যই আপনাদের জন্য ভালো ভালো ভিডিওগুলো মেক করার চেষ্টা করি এবং আপনাদেরকে অবশ্যই হেল্প করার চেষ্টা করছি এবং করবো ইনশাআল্লাহ। তো এইভাবেই আপনারা যেভাবে সাপোর্ট দিয়ে আসছেন এইভাবে সাপোর্ট দিতে হবে। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, আপনার ফেসবুকের মধ্যে শেয়ার করে দিবেন, মেসেঞ্জারে আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিবেন। এভাবে আসলে যদি আপনারা পাশে থাকেন তাহলে আপনাদের জন্য ভালো ভালো কিছু নিয়ে আসতে পারবো, আপনাদের জন্য কাজ করতে উৎসাহ পাবো। তো এর মধ্যে আমি যে 11টা পয়েন্ট বলেছি, 11টা পয়েন্টের মধ্যে আপনার কাছে সবচেয়ে বেশি কোন পয়েন্টটা গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে বা ভালো লেগেছে, এই পয়েন্টটা আপনি কমেন্ট বক্সের মধ্যে লিখেন। আর ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে বা আজকের এই লেকচারটা আপনার কাছে কেমন হয়েছে সেটাও জানাবেন। আপনাদের যে কমেন্টগুলো সুন্দর সুন্দর যে কমেন্টসগুলো আসে সেগুলো দেখে কিন্তু আমি উৎসাহিত হই, অনুপ্রাণিত হই ভালো ভালো কিছু ভিডিও মেক করার জন্য। তো আজকে এইটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।